কলকাতা হইতে কাবুলের পথে। লেখক উত্তমচাঁদ মালহোত্রী। সেদিন রাত্রিতে আহারের পূর্বে বসিয়া নানা রকম কথাবার্তা বলিতেছিলাম। সুভাষবাবুকে বলিলাম, যদি কিছু মনে না করেন তবে কলকাতা হইতে আপনার পলায়নের কাহিনী আপনার নিজ মুখে শুনতে চাই। সুভাষবাবু বলিতে আরম্ভ করিলেন, অনেক দিন ধরিয়াই ইচ্ছা ছিল মস্কোতে যাইব, কিন্তু ব্যবস্থা ঠিক করিয়া উঠিতে পারি নাই। যাহারা বলিয়াছিলেন আমাকে মস্কোতে পাঠাইবার ব্যবস্থা করিয়া দিবেন, তাহারা 2 মাস আগেই আমাকে গুপ্তভাবে ভারতের বাহিরে পাঠাইয়া দিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। কিন্তু সে সময় ভারত ছাড়িয়া আসা আমার পক্ষে অসম্ভব ছিল। প্রথমত কলিকাতা কর্পোরেশন সম্পর্কে কতগুলি কাজ আমার হাতে ছিল। দ্বিতীয়ত তখনও লম্বা দাড়ি রাখিতে পারি নাই। ছদ্মবেশের জন্য লম্বা দাড়ি খুবই কাজে লাগে। এই জন্যই সে সময় আমি ভারত ত্যাগ করিতে অসম্মত হইয়াছিলাম। এখন বুঝিতে পারিতেছি, সে সময় যদি ভারত ত্যাগ করিতে পারিতাম তবে কত সহজে মস্কো পৌঁছাইতে পারিতাম। আমার সঙ্গে যাহার আসার কথা ছিল, রুশ দূতাবাসের লোকেদের সঙ্গে তাহার খুবই জানাশোনা ছিল। যখন আমি তাহার সঙ্গে যাইতে রাজি হইলাম না, তখন তিনি একাই চলিয়া গেলেন। এখন তিনি মস্কোতে আছেন। একখণ্ড জমি লইয়া মহাজাতি সদন। কলকাতা কর্পোরেশনের সহিত ঝগড়া চলিতেছিল। সেই কলহ কোনো রকমে মিটাইয়া ফেলিলাম। তখন আমার স্বাস্থ্য একেবারে ভাঙিয়া পড়িয়াছে। চিকিৎসকগণ আমাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়াছেন। এই অজুহাতে আমি বাড়ি হইতে বাহির হইয়া একেবারে বন্ধ করিয়া দিলাম। আমি কঠোর নির্দেশ দিলাম যে কেহ যেন আমার সঙ্গে সাক্ষাৎ না করে। যদি আমার কাছে কারো কিছু জিজ্ঞাসা থাকে, তা হইলে সে যেন টেলিফোনে কথা বলে। কোনো আগন্তুককেই আমার সম্মুখে আসিতে দিতাম না। পলায়নের কয়েকদিন আগে আমার আত্মীয়দের পর্যন্ত আমার ঘরে আসিতে নিষেধ করিয়া দিয়েছিলাম। চাকরকেও আদেশ দিয়েছিলাম যে সে যেন আমার ঘরের খাবার বাহিরের টেবিলের ওপর রাখিয়া চলিয়া যায়। ইতিমধ্যে যাহারা আমার পলায়নের ব্যবস্থা করিতেছিলেন, তাহাদিগের নিকট আবশ্যকীয় সব খবর পাইলাম। পলায়নের একটা তারিখ স্থির করিলাম। আমার দাড়ি 40 দিনের মধ্যে কামাইলাম না। 15ই জানুয়ারি 1941 সমস্ত ব্যবস্থা একরকম সম্পূর্ণ হইয়া গেল। রাত্রি 8টার সময় মৌলভীর ছদ্মবেশে আমি বাড়ি হইতে বাহির হইয়া একটি গাড়িতে উঠিলাম এবং সেই গাড়িতে করিয়া 40 মাইল দূরে এক রেলওয়ে স্টেশনে পৌঁছাইলাম। সুভাষবাবু স্টেশনটির নামটি আমায় বলিয়াছিলেন, কিন্তু এক্ষণে তাহা আমার মনে নেই। ওই স্টেশনে পেশোয়ারের একখানি 2য় শ্রেণীর টিকিট কাটিয়া ডাক গাড়িতে উঠিলাম। সমস্ত রাত্রিটা বেশ নিরাপদেই কাটিয়া গেল। পরদিন একজন শিখ যাত্রী আমার কামরায় উঠিলেন। আমরা পরস্পর মুখোমুখি হইয়া বসিলাম। কথোপকথন প্রসঙ্গে ওই শিখ ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে আমি আসিয়াছি, কোথায় যাইতেছি, কি কাজে বাহির হইয়াছি। আমি বলিলাম, আমার বাড়ি লখনৌতে, আমার নাম জিয়াউদ্দিন, আমি একজন ইন্স্যুরেন্স অর্গানাইজার, যাইতেছি রাওয়ালপিন্ডি। ভদ্রলোক সারাদিন আমার সঙ্গে ট্রেনে ছিলেন। কোনো স্টেশনে ট্রেন থামিলেই আমি একখানা খবরের কাগজের আড়ালে মুখ ঢাকিয়া রাখিতাম। আমার পরিধান খুব আটাসাটা পায়জামা, একটা শেরওয়ানি আর মাথায় একটা ফেজ ছিল। সে অবস্থায় আমাকে চিনিতে পারা যে কোনো পাকা ডিটেকটিভের পক্ষেও কষ্টসাধ্য। বিশেষ করিয়া আমার ওই লম্বা দাড়ি দেখিয়া আমাকে চিনিতে পারা কার সাধ্য। নির্ঝঞ্ঝাটেই কাটিল। 17ই জানুয়ারি রাত্রি 9টার সময় পেশোয়ার পৌঁছাইলাম। স্টেশনে আমার জন্য একখানি মোটর গাড়ি প্রতীক্ষা করিতেছিল। আমি মোটর চড়িয়া সোজা একটা পূর্ব নির্দিষ্ট স্থানে পৌঁছাইলাম। 2 দিন পেশোয়ারে কাটাইলাম। আমার বন্ধুগণ আমার কাবুল যাইবার ব্যবস্থা করিতেছিলেন, সেজন্য এই 2 দিন পেশোয়ারে অপেক্ষা করিতে হইল। আমাকে পেশোয়ারে নিরাপদে রাখিবার জন্য বন্ধুরা যে চমৎকার ব্যবস্থা করিয়াছিলেন, তাহার আমি প্রশংসা না করিয়া পারি না। আমার পেশোয়ারে অবস্থিতির কথা কেউ বিন্দু বিসর্গও জানিতে পারে নাই। 19শে জানুয়ারি তারিখে আমাকে পাঠানের পোশাক দেওয়া হয়।
আমার বন্ধুরা মনে করিলেন যে সংযুক্ত প্রদেশের মৌলভীর বেশ অপেক্ষা আফগানিস্তানের পাঠানের বেশি আমাকে মানাইবে ভালো। রহমত খাঁ এবং একজন বন্ধুসহ একটি মোটরে করিয়া পেশোয়ার হইতে বাহির হইলাম এবং জামরুদের রাস্তা ধরিলাম। জামরুদ কিল্লার কিছু দূরেই একটা কাঁচা সড়ক বাহির হইয়া অন্যদিকে গিয়াছে। আমরা সেই কাঁচা সড়ক ধরিলাম। শেষকালে গাড়হি নামে একটি ছোট গ্রামে যাইয়া উপস্থিত হইলাম। মোটরের রাস্তা সেখানেই শেষ, সুতরাং আমাদিগকে নামিতে হইল। রাত্রিটা গাড়হিতেই কাটাইলাম। পরদিন রহমত খাঁ এবং আমি হাঁটিয়া কাবুলের দিকে রওনা হইলাম। আমাদের সঙ্গে দুইজন বন্দুকধারী পাঠান চলিল আমাদিগকে পথিমধ্যে রক্ষা করবার জন্য। এই দুজন পাঠানের পূর্ব হইতেই ব্যবস্থা করা হইয়াছিল। সঙ্গে যে বন্ধুটি আসিয়াছিল তিনি মোটর লইয়া পেশোয়ার ফিরিয়া গেলেন। ঠিক হইল এখান হইতে আমাকে বোবা কালার অভিনয় করিতে হইবে। পরদিন সন্ধ্যাবেলা আমরা ভারতের সীমা পার হইয়া গেলাম। ভারতের সীমান্তের খণ্ড জাতিসমূহের বাসভূমির একটা গ্রামে আসিয়া পৌঁছাইলাম। সেই গ্রামে আড্ডা শরীফ নামে একটি বিখ্যাত দরগা আছে। সেই দরগাতে একজন পীর বাস করেন। তিনি আমাদের থাকিবার সব ব্যবস্থা ঠিক করিয়া দিয়েছিলেন। পাহাড়ি বন্ধুর পথে চলিতে চলিতে আমরা মরার মতো ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম। রাত্রিটা পীর সাহেবের মসজিদে কাটাইলাম। গাড়হি হইতে যে দুজন সশস্ত্র পাঠান আমাদের সঙ্গে আসিয়াছিল তাহারা এবার বিদায় লইল। পরদিন আমাদের সঙ্গে অপর তিনজন দেওয়া হইল। তাহাদের হাতেও বন্দুক ছিল। পথটা অতি দুর্গম। পথে ক্রমাগত বিশ্রাম করিতে করিতে অগ্রসর হইতে হইল। রাত্রি ৯টার সময় লালপুরার পৌঁছাইলাম। এখানে আগে হইতে আমাদের জন্য সমস্ত ব্যবস্থা ঠিক করিয়া রাখা হইয়াছিল। রাতটা এখানে আরামেই কাটাইলাম। আমাদের অতিথি সৎকারক ছিলেন এখানকার একজন প্রতিপত্তিশালী খান। বস্তুত তিনি এখানকার শাসনকর্তা। আফগান সরকারি মহলে তার খুব প্রতিপত্তি আছে। এরই মধ্যে আমি গন্তব্যস্থানে পৌঁছাবার জন্য খুব ব্যস্ত হইয়া পড়িয়াছি। আমাকে আশ্বাস দিয়ে বলা হইল আর মাত্র কয়েক মাইল গেলেই কাবুল নদের ধারে পৌঁছাইব। কাবুল নদ পার হইতে পারিলেই মোটরের রাস্তা পাওয়া যাইবে, তারপর বাসে করিয়া যাইতে পারিব। লালপুরা ছাড়িয়া যাইবার আগে আমাদের আশ্রয়দাতা একখানা পরিচয়পত্র দিলেন। যদি পথে আমাদিগকে কেহ সন্দেহ করে কিংবা কোনো রকম বিপদ ঘটে, তাহা হইলে ওই পরিচয়পত্র দেখাইয়া আমরা নির্ঝঞ্ঝাটে চলিতে পারিব। তিনি এক কথাও আমাদিগকে বলিয়া দিলেন যে যদি এই পরিচয়পত্র সঙ্গে থাকে আমাদিগকে আফগানিস্তানের কেহ হয়রান করিবে না। আমি নিজে লালপুরার খানের দেওয়া পরিচয়পত্রটি পাঠ করিলাম। উহা পার্সিক ভাষায় লেখা ছিল। পরিচয়পত্রে বলা হইয়াছিল রহমত খাঁ এবং জিয়াউদ্দিন লালপুরা অঞ্চলের লোক। তাহারা সাক্ষী সাহেবের দরগায় যাইতেছেন। আমি নিজে তাদের আচরণের জন্য জামিন থাকিয়া এই পরিচয়পত্র লিখিয়া দিলাম। কেহ যেন তাহাদিগকে হয়রান না করে কিংবা বিপদে না ফেলে। আমি বোসবাবুকে জিজ্ঞেস করিলাম যে সিআইডি কনস্টেবলটা আপনাদিগকে হয়রান করিতেছিল, তাহাকে এই পরিচয়পত্র দেখাইলেন না কেন? সুভাষবাবু বলিলেন, দেখাইয়াছিলাম বই কি, তাহাতেই তো কোনো রকমে আমরা তাহার কবল হইতে রেহাই পাইলাম। যেদিন ঘড়িটা দিতে হইতেছিল সেই দিনই এই পত্র দেখিয়াছিলাম। তাহার আগে পর্যন্ত লোকটা আমাদিগকে পীড়ন করিতেছিল। পত্রটি দেখাইবার সঙ্গে সঙ্গে লোকটা নরম হয়। তবে পরিচয়পত্র দেখিবার গরজ লোকটার তত ছিল না। সে ছিল টাকা আদায়ের ফিকিরে। বোসবাবু বলিতে লাগিলেন, লালপুরা ছাড়িবার পর দুইজন সশস্ত্র লোক আমাদের চলনদার ছিল। কয়েক মাইল হাঁটার পর আমরা কাবুল নদের ধারে পৌঁছাইলাম, কিন্তু পার হয়ে এমন কোনো নৌকো সেখানে পাইলাম না। এখানকার লোকেরা ভিস্তিওয়ালাদের কতগুলি চামড়ার থলে দড়ি দিয়া বাঁধিয়া নৌকার মতো একটা কিছু তৈয়ারি করে। উহার ওপর উঠিয়া প্রথমে আমরা ভয়ই করিতে লাগিল, কি জানি যদি ডুবিয়া যাই। তারপর যখন দেখিলাম সকলে কোনো প্রকার ভয় না করিয়া অনায়াসে উহার ওপর উঠিতেছে, তখন আর আমি কোনো ভয় করিলাম না। মাছ ধরিবার একটা জাল ভিস্তিওয়ালার থলির ওপর তাহার উপর বসিলাম এবং নদী পার হইলাম।
এতক্ষণে আমরা আফগান অঞ্চলে পৌঁছাইলাম। এখানে অস্ত্রসহ রাস্তা চলা নিষেধ, কাজেই আমাদের চলনদার দুজনকে নদীর অপর পারে বিদায় দিতে হইল। এইভাবে অন্য রাস্তা দিয়ে আসিয়া আমরা ঢাকার ঘাঁটি এড়াইলাম। ঢাকা পেশোয়ার হইতে 50 মাইল দূরে অবস্থিত। যাহারা কাবুল এবং পেশোয়ারের মধ্যে যাতায়াত করে তাহাদিগকে এইখানে ছাড়পত্র দেখাইতে হয়। কেহ চুঙ্গিকর ফাঁকি দিতেছে কিনা তাহার জন্য এখানে সকলে জিনিসপত্র খুঁজিয়া দেখা হয়। শুনিয়াছিলাম যে শুধু পেশোয়ার এবং ঢাকার মধ্যেই 3 জায়গায় এরূপ 3 বার ছাড়পত্র পরীক্ষা করা হয়। এই জন্য এই পথটি এড়াইয়া আমরা অন্য পথ ধরিয়াছিলাম। সেই পথের দুর্গম রাস্তা পার হইয়া আসিতে 3 দিন সময় বেশি লাগে। আমরা যেখানে আসিয়া পৌঁছাইলাম সেখানে রাস্তার কাছেই একটা জায়গায়, সেই জায়গাটাকে লোকেরা ঠঙ্গি বলে। এখানে অনেক বড় বড় গাছের ঝাড় আছে, একটা কুয়াও আছে। বাসের অপেক্ষায় আমি গাছের তলায় শুইয়া পড়িলাম। রহমত খান দাঁড়াইয়া রহিল। কাবুলের দিকে কোনো বাস দেখিলেই সে থামাইবার চেষ্টা করিতে লাগিল। কোনো বাসই তার কথায় গ্রাহ্য করিল না। অবসাদে আমার তন্দ্রা পাইল। ঝিমাইতে ঝিমাইতে অনেক রাত হইয়া পড়িল। হয়তো ঘুমাইয়া পড়িয়াছিলাম। এমন সময় হঠাৎ রহমত খাঁ আমাকে জাগাইল। দেখিলাম আমার কাছে একটি লরি দাঁড়িয়ে আছে। আমাকে কোনো ক্রমে এই লরিতে উঠিতে হইবে। কি করিয়া উঠিব তাহা বুঝিতে পারিলাম না। অনেক বাক্স এবং মালপত্রে লরিটা একেবারে ভর্তি, বসিবার কোনো জায়গাই নাই। লরির চালক চিৎকার করিয়া বলিল, বাক্সের ওপর উঠিয়া বসো না কেন? কি আর করিব, উঠিয়া বাক্সের ওপরই কোনো রকমে বসিলাম। শীতের রাত, চারিদিকে অবিশ্রান্ত বরফ পড়িতেছে। চলিয়াছি একটা উন্মুক্ত মাঠের উপর দিয়া। এই দারুণ শীতের মধ্যে আত্মরক্ষা করার মতো গরম কাপড় আমার কোথায়? চক্ষু খুলিয়া রাখা পর্যন্ত কষ্টদায়ক। লরির ওপর উঁচু জায়গায় বসিয়া রহিয়াছি। রাস্তার 2 ধারে গাছ এবং ডালের ধাক্কা লাগিয়া কখন পড়িয়া যাই সেই ভয় সশস্ত্র। ডালের ধাক্কা হইতে রক্ষা পাইবার জন্য ক্রমাগত মাথা নোয়াইয়া নোয়াইয়া সমস্ত পথ চলিয়াছি। কি দুর্ভোগের রাত! রহমত খাঁকে জিজ্ঞাসা করিলাম, আর কি কোনো ভালো গাড়ি পাওয়া গেল না? রহমত খাঁ বলিল, খুব কম 15টা লরিকে থামিবার জন্য হাতছানি দিয়াছি, এক বেটাও থামে নাই। কেবল এই লরিটি দয়া করিয়া থামিয়াছে। যদি এটার ওপর না উঠিতাম তাহা হইলে রাত্রিতে আর একটা লরিও পাইতাম না। ওই ঠান্ডাতেই বোধহয় রাস্তায় বরফ জমিয়া যাইতাম। এই রকমভাবে সমস্তটা রাত বসেই লরিতে কাটাইতে হইল। পথে কয়েকবার চা খাইতে হইল, গরম করিবার জন্য উহা করিতে হইল। পরদিন আমরা বাটঘাটে পৌঁছাইলাম। এখানে ছাড়পত্র দেখা হয় এবং ঘুষও লওয়া হয়। আমরা কি উদ্দেশ্যে চলিয়াছি তাহা আমাদিগকে জিজ্ঞাসা করা হইল। রহমত খাঁ আমার দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, উনি আমার বড় ভাই বোবা কালা। আমি উহাকে সাক্ষী সাহেবের দরগায় লইয়া যাইতেছি। স্বাধীন পার্বত্য অঞ্চলে আমাদের বাস। সে লালপুরার খানের দেওয়া পরিচয়পত্রটি দেখাইল। উহা দেখাইয়া প্রশ্নকর্তা একেবারে চুপ হইয়া গেলেন। চা খাইয়া আবার লরিতে উঠিলাম। বিকাল 4টা-5টার মধ্যে কাবুলে পৌঁছাইলাম। পেশোয়ার হইতে আফগানি টাকা এবং নোট লইয়া আসিয়াছিলাম। লরিওয়ালার ভাড়া চুকাইয়া দিলাম। তারপর যাহা ঘটিয়াছে তাহা কালই আমার মুখে শুনিয়াছেন। ইহা বলিয়া সুভাষবাবু তাহার কথা শেষ করিলেন। ঠিক এই সময় আমার ছোট মেয়ে খাবার লইয়া আসিল। আমরা রেডিও শুনিতে শুনিতে খাইতে লাগিলাম। রেডিও শোনা শেষ হইলে আমি বললাম, রহমত খাঁ আমাকে বলিয়াছেন যে আপনি এখানকার ইতালীয়দের সহিত যোগাযোগ স্থাপন করিয়াছেন। তবে কি আপনি আর মস্কো যাইতে চাহেন না? যদি মস্কো যাওয়ার ইচ্ছা থাকে তবে ইটালিয়ানদের শরণ লইলেন কেন? সুভাষবাবু, মস্কো যাওয়ার ইচ্ছে আমি ছাড়ি নাই। বাধ্য হইয়া ইটালিয়ানদের সহিত যোগাযোগ স্থাপন করিয়াছি। আমার বন্ধুরা আমাদের কাবুল আসা পর্যন্তই সমস্ত ব্যবস্থা ঠিক করিয়াছিল, কিন্তু কাবুলে আমাদের জন্য যথোচিত ব্যবস্থা করিতে পারেন নাই। কাবুলের কিছুই আমি জানি না। রহমত খাঁ তথৈবচ। সে পুস্ত জানে বটে, কিন্তু কাবুলে তাহা কোনো কাজেই লাগে না।
যাহারা তাহাকে আমার সহিত পাঠিয়েছিলেন তাহারা মনে করিয়াছিলেন যে এখানে রাশিয়ানদের সহিত যোগাযোগ স্থাপনে আমাদের কোনো অসুবিধা হইবে না। দেখা যাইতেছে যে এখানকার দূতাবাসে যে কেউ সহজে প্রবেশ করিতে পারে না, এ কথাও তাহাদের জানা ছিল না। এই দূতাবাসের দুয়ার সবসময় বন্ধ থাকে। আফগান পুলিশ রাত দিন দাঁড়াইয়া পাহারা দেয়। আমার বন্ধুদের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমার নাম এবং আমি যে এখানে আসিয়াছি এ কথা রুশ দূতের নিকট বলিবা মাত্রই তিনি আমাকে মস্কে যাইবার জন্য একখানি বিমানের ব্যবস্থা করিয়া দিবেন। যেদিন আমরা কাবুলে আসিয়া পৌঁছাই তাহার পরদিনই রুশ দূতাবাসের খোঁজে বাহির হই। বলা বাহুল্য, রুশ দূতাবাস কোথায় তাহা আমরা কাহাকেও জিজ্ঞাসা করি নাই। আমরা শহরে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ইতালিয়ান, ইজিপসিয়ান, ইরানিয়ান এবং গ্রিক দূতাবাসগুলি দেখিতে পাইলাম এবং দেখিয়া আশ্চর্য হইলাম যে সর্বত্রই আফগান পুলিশ দাঁড়াবেশে কড়া পাহারা দিতেছে। ইউরোপের কোথাও কিন্তু এরূপ কোথা দেখি নাই। অধিকন্তু এখানকার প্রহরীরা যে কেহ দূতাবাসে প্রবেশ করিতে যায় তাহারই পরিচয় জানিতে চাহে। ইউরোপে যে কোনো দূতাবাস সোজা ঢুকিয়া যাও, কেহ তোমাকে থামাইবে না। রুশ দূতাবাস খুঁজিয়া পাইলাম না, আর হাঁটিতেও পারিতেছিলাম না। একেবারে ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম। পেশোয়ারি চপ্পল পরিয়া বরফের ওপর দিয়া হাঁটিতে বড়ই কষ্টবোধ হইতেছিল। সরাইতে ফিরিয়া আসিলাম। শরীর এবং মন দুই ক্লান্ত, তাই রাত্রিতে মরার মতো ঘুমাইলাম। অনেক বেলা হইয়া গেল ঘুম ভাঙিতে। প্রাতরাশ শেষ করিয়া বাহির হইয়া পড়িলাম রুশ দূতাবাসের খোঁজে। যে অঞ্চলে অন্যান্য দূতাবাসগুলি রহিয়াছে সে অঞ্চলে চারিদিকে ঘুরাইয়া বেড়াইতে লাগিলাম। প্রায় 2 ঘন্টা ঘুরিয়া বেড়াইলাম, কিন্তু সোভিয়েত দূতাবাসের খোঁজ পাইলাম না। তাহার পর শহরের অন্যান্য অঞ্চলে খুঁজিতে আরম্ভ করিলাম। ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিলাম একটা বাড়ির উপর লাল ঝান্ডা উড়িতেছে। নিশ্চিত বুঝলাম যে উহাই রুশ দূতাবাস। বাড়িটির দুয়ার বন্ধ। যথারীতি আফগান পুলিশ দুয়ারে কড়া পাহারা দিতেছে। বাড়িটির কিছু দূরে বসিয়া ভাবিতে লাগিলাম এখন কি করা যায়। পরিচয় না দিয়ে দূতাবাসে প্রবেশ করা অসম্ভব। তার উপর আমরা যে কোনো রকম পোশাক পরিয়াছিলাম, তাহাতে আমাদিগকে যে দূতাবাসে প্রবেশ করিতে দেওয়া যাইবে না তাহা আমার স্পষ্ট ধারণা লইয়াছিলাম। বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম নিজেকে, আর যাহারা আমার পলায়নের ব্যবস্থা করিয়াছিলেন তাহাদিগকে মনে মনে গালি দিতে লাগিলাম। এমনভাবে এই অব্যবস্থার মধ্যে আমাকে এখানে পাঠানোর আমার বন্ধুদের পক্ষে অতি অন্যায় কাজ হইয়াছে। নানা রকম বিপদ এড়াইয়া এত দূরে আসিয়া কি সবই বিফল হইবে? অন্তত এমন একজন লোক আমার সঙ্গে দেওয়া উচিত ছিল যাহার সহিত আগে হইতেই রুশ দূতাবাসের লোকেদের জানাশোনা ছিল, অথবা কি করিয়া রুশ দূতাবাসের সহিত যোগাযোগ স্থাপন করা যায় তাহার হদিশ জানা ছিল। ক্ষুণ্ণ মনে নানা কথা ভাবিতে ভাবিতে আবার সরাইতে ফিরিয়া আসিলাম। মনের দুশ্চিন্তার ক্ষুধা পর্যন্ত পাইল না। অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া থাকি, অতঃপর কি করা যায় সে কথা আলোচনা করিলাম। অবশেষে একটা ফন্দি বাহির করিলাম। পরদিন আমরা রুশ দূতাবাসের সন্নিকটে দাঁড়াইয়া থাকিব। যদি কখনো রুশ দূতের গাড়ি বাহিরে আসে তবে আমরা উহা কোনো রকমে থামাইয়া তাহার সহিত কথা বলিবার চেষ্টা করিব। এছাড়া তাহার সহিত সাক্ষাতের আর অন্য কোনো উপায় ছিল না। তার পরদিন আবার বাহির হইলাম সোভিয়েত দূতাবাসের দিকে। কয়েকখানি গাড়ি ভিতরে ঢুকিল এবং কয়েকখানি গাড়ি বাহির হইয়া গেল, কিন্তু কোনো গাড়ির মধ্যে কোনো রুশ আরোহী ছিল কিনা তাহা ঠিক করিতে পারিলাম না। তখন বিকাল 4:30 বাজিয়া গিয়াছে। আবার হতাশ হইয়া উঠিয়া বসিবার উপক্রম করিলাম। অকস্মাৎ দূতাবাসের দুয়ার খুলিয়া গেল। ছোট্ট একটি লাল ঝান্ডা উড়াইয়া একটি গাড়ি বাহির হইয়া আসিল। গাড়ির আরোহীকে দেখিয়া মনে হইল তিনি নিশ্চয়ই রাশিয়ার দূত হইবেন, কেননা গত 3 দিনে জানিতে পারিয়াছি যে একমাত্র রাষ্ট্রদূতদের গাড়িতেই যার যার নিজের দেশের পতাকা উড্ডান থাকে। গাড়িখানি যখন আমাদের পাশ দিয়া যাইতেছিল তখন রহমত খাঁ হাতছানি দিল। গাড়িখানি থামিয়া গেল।
ভাঙা ভাঙা পার্সিতে রহমত খাঁ গাড়ির পিছনের আসনে উপবিষ্ট আরোহীর কাছে আমার সম্বন্ধে কি একটা কথা বলিল। আমি গাড়ি হইতে একটু দূরে ছিলাম। আমি দেখিলাম রহমত খাঁ আমাকে দেখাইয়া কি বলিতেছে। তারপর আরোহীর সঙ্গে কি কথাবার্তা হইল তাহা রহমত খাঁ আসিয়া আমাকে জানাইল। রহমত খাঁ রুশ দূতকে বলিয়াছিল যে সুভাষচন্দ্র বসুকে কাবুলে লইয়া আসিয়াছি, তিনি মস্কোতে যাইতে চাহেন। এ বিষয়ে রুশ দূত তাকে কোনো প্রকার সাহায্য করিতে পারেন কিনা। রুশ দূত জিজ্ঞেস করিলেন তিনি কোথায়। রহমত খাঁ আঙুল দিয়ে আমাকে দেখাইয়া দিল। রুশ দূত বলেন, ইনি যে সুভাষচন্দ্র বসু তাহা আমি নিঃসন্দেহে কি করিয়া জানিব। তাহার পরিচয়ের কোনো প্রমাণ না পাইলে আমি কি করিয়া সাহায্য করি। তিনি রহমত খাঁর উত্তরের অপেক্ষা করিতে লাগিলেন, কিন্তু রহমত খাঁ কোনো উত্তর দিতে পারিল না। রহমত খাঁর কথা শুনিয়া আমি বড়ই মুশড়াইয়া গেলাম। মস্ত বড় একটা সুযোগ হাতছাড়া হইয়া গেল। ভাষার অসুবিধার দরুনই রহমত খাঁর সঙ্গে রুশ দূতের প্রশ্নের জবাব দিতে পারিল না। এখানেই ছিল আমাদের আয়োজনের ত্রুটি। নিরুপায় হইয়া সরাইয়ে ফিরিয়া আসিলাম। রহমত খাঁ বলিল, পেশোয়ারে খবর পাঠানো হোক। আমাদের বন্ধুরা হয়তো আমাদের অবস্থার কথা শুনিয়া রাশিয়ানদের সহিত পরিচয় আছে এমন কোনো লোককে পাঠাইবেন, কিন্তু পেশোয়ারে আমাদের খবর লইয়া যাইতে পারে এমন বিশ্বাসযোগ্য লোক কোথায় পাওয়া যাইবে। আমি বলিলাম, যদি তাহারা খবর পানও তা হইলে বা কি করতে পারবেন। যদি তাহারা কোনো ব্যবস্থা করিতে পারিতেন তাহা হইলে আগে হইতে নিশ্চয়ই ব্যবস্থা করিতেন, আমাদিগকে এমন অচল অবস্থায় ফেলিতেন না। যা হোক, একজন লরি ড্রাইভারের মারফত আমরা পেশোয়ারে একজন সহকর্মীর নিকট খবর পাঠাইবার ব্যবস্থা করিলাম। পরদিন রহমত খাঁ একখানি পত্র লইয়া লরি ড্রাইভারের কাছে গেল। কিছুক্ষণ পরে ফিরে আসিয়া সে খবর দিল যে একজন বিশ্বস্ত লরি ড্রাইভারের মারফত পত্রটি পেশোয়ারে পাঠাইয়া দিয়া আসিয়াছি। ওই যে সিআইডি কনস্টেবলটার কথা পূর্বে বলিয়াছি, সেদিনও রহমত খাঁ আমার কাছে তাহার কথা বলিয়াছিল। জীবন দুর্বিষহ হইয়া আসিতেছিল, তাহার উপর আবার এই উপদ্রব।